Hi, my friend. I am Enu Ahmed. Today our topics is প্যাসেজ ন্যারেশন। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব প্যাসেজ ন্যারেশন। তো হোয়াট ইজ কল প্যাসেজ ন্যারেশন? যখন কোনো আমরা প্যাসেজ থেকে অথবা কোনো আর্টিকেল থেকে একটা প্যাসেজ ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্টে রূপান্তর করি, এই ধরনের ন্যারেশনকেই সাধারণত আমরা বলি প্যাসেজ ন্যারেশন। দ্যাট মিনস একটি প্যাসেজ থাকবে বা একটা আর্টিকেল থাকবে, সেটা থাকবে ডিরেক্ট ন্যারেশনে। এই ডিরেক্ট ন্যারেশনকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে যখন আমরা রূপান্তর করি, মূলত তাকেই বলা হয় প্যাসেজ ন্যারেশন। তো বন্ধুরা, এই প্যাসেজ ন্যারেশন আমরা যখন করব তখন আমাদের কিছু নিয়মের মধ্যে যেতে হয়। যেমন ফার্স্টে প্যাসেজটা সুন্দর করে বুঝতে হয়। তো মানে প্যাসেজের যে ইনার সাইড মিনিং, এই মিনিংগুলো সুন্দর করে পিক আপ করার পরেই কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনে ঢুকতে হয়। কোনো স্টুডেন্ট যদি প্যাসেজটি না পড়ে ভালোভাবে বুঝতে না পারে, গ্রামারের গাদা রুলগুলো যদি সে জানে, বন্ধুরা কোনো কাজ হবে না। তার মানে তোমার ফার্স্ট কাজ কী হবে? সম্পূর্ণ প্যাসেজটুকু বোঝা। তারপরে কি করতে হবে? চলো যাই এখন দেখি। সর্বপ্রথম তুমি যদি স্টুডেন্ট হও, তোমাকে স্পিকার এবং লিসনার নির্ণয় করতে হবে যদি তুমি প্যাসেজ ন্যারেশন করতেই চাও। কারণ কি, প্যাসেজ ন্যারেশনের স্পিকার আর লিসনার প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে, শুরুতে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, এমনকি শেষেও। তাহলে তোমার ফার্স্টে কী করতে হবে? স্পিকার এবং লিসনার যেখানেই থাকুক না কেন, সেখান থেকে তোমাকে বের করতেই হবে। আর যদি স্পিকার এবং লিসনার একই পার্সন বা জেন্ডার হয়, তাহলে বোঝানোর জন্য, তার মানে তুমি চেঞ্জ করছো কাকে বা কোনটি, সেটা বোঝানোর জন্য তাদের স্ব নামের ফার্স্ট লেটারটি ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। বন্ধুরা, তারপরে আমাদের কি করতে হবে? দ্বিতীয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। সে তোমরা মনে হয় জানো রিপোর্টিং ভার্বটা কত বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি ডিটাচ বা সেন্টেন্স ন্যারেশন করো, তখন সেন্টেন্সের মুড অনুসারে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব একরকম হয়, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে সে বা টোল ব্যবহার করি। ইন্টারগেটিভের ক্ষেত্রে আক্স বহুল ব্যবহার করা হয়। তারপরে ইম্পারেটিভের জন্য অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস সহ প্রপোজ বা সাপোজ আমরা ব্যবহার করি। আমরা অপটেটিভ সেন্টেন্সের জন্য উইশ বা প্রেয়ার ব্যবহার করি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স জন্য আমরা বেশি ব্যবহার করি এক্সক্লেমড। তো বন্ধুরা, এই রকমই আসলে প্যাসেজ ন্যারেশনের অর্থ সব ধরনের সেন্টেন্সের একটি সমন্বয় সাধন করা। তার মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তারপরে কি করব? আমরা লিঙ্ক আর যোগ করতে হবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম। তো তুমি যে ধরনের সেন্টেন্সকেই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাও না কেন, সেন্টেন্সের মুড অনুসারে তোমাকে কিন্তু সেন্টেন্স লিঙ্কারও ব্যবহার করতে হবে। যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা ওয়েদার, আর যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় ডব্লিউএস ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা মনে হয় ভালো মতনই জানো ইনফিনিটিভ অথবা দ্যাট। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই তো গেল আমাদের লিঙ্কার যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে ইউসি পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন করতে হবে। তোমরা মনে হয় হয়তো জানোই। আর থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। ঠিক ডিটাচ ন্যারেশনের মতনই এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে। তারপরে টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তন তোমরা কখন করবে? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে, শুধুমাত্র তখনই। তারপরে অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস, এদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে
নিকটবর্তী যে শব্দগুলো আছে অনেক দূরবর্তী শব্দে তোমাকে ঠেলে দিতে হবে। আমরা পরে কি দেখব, যদি এটা কিন্তু খুবই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি প্যাসেজের মধ্যে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের মধ্যে ইনকমপ্লিট যদি কোনো বাক্য থাকে, অবশ্যই বন্ধুরা তোমাকে কমপ্লিট করতে হবে। তার মানে ইনডিরেক্ট ন্যারেশনের উত্তর কখনো কোনো অবস্থাতেই ইনকমপ্লিট কোনো বাক্য হবে না, কমপ্লিটই করতে হবে। তারপরে আমরা কী করবো বা তোমরা কী করবে, তারপরে তোমরা করবে ইউসি সেন্টেন্সের মিনিং ঠিক রাখার জন্য আমরা এখানে শর্টকাটে লিখছি। প্রয়োজন যদি দরকার হয় কিছু শব্দ আমরা যোগ করব, আর যদি প্রয়োজন না হয় কিছু শব্দ আমরা বাদ দিব বা ডিলিট করব। যেমন এখানে আমি কয়েকটা শব্দ লিখছি, আই সি, ওয়েল, ওকে, অল রাইট, বাট। আসলে এদের কিন্তু জাস্ট ফর বডি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ব্যবহার করি, এদের নিজস্ব অর্থ থাকে না, যার ফলে এগুলো আমরা সেন্টেন্স থেকে অর্থাৎ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যাব এদেরকে আমরা সরিয়ে ফেলবো বা বাদ দেব। তো বন্ধুরা তারপরে আমরা কি করব, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে দেবো। তারপর নিয়ম, তোমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাবে প্যাসেজে, দেখবে অনেক জায়গায় ভকেটিভ কেসের ব্যবহার, তার মানে সম্বোধনবাচক, যেমন স্যার, ম্যাডাম, ব্রাদার অথবা সিস্টার, এই ধরনের শব্দগুলো যদি থাকে, বিশেষ করে স্যারের ব্যবহারটা অনেকবার আমরা পাই বা ম্যাডাম। যদি এডুকেশনাল ইনস্টিটিউশনের টিচার হয় তাহলে রেসপেক্টফুলি বা পোলাইটলি লেখাটা উত্তম। তবে তোমরা ইচ্ছা করলে পারে অ্যাড্রেসিং অ্যাজ স্যারও ব্যবহার করতে পারবে। যদি স্যার থাকে তাহলে স্যার লিখবা, যদি ব্রাদার বা ভাই থাকে তাহলে ব্রাদার লিখবা, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার বা সো অন। বন্ধুরা তারপরে কি, আমরা যখন প্যাসেজ ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, একই বক্তার একাধিক বক্তব্য থাকতে পারে। তো তখন আমরা কি করব, যদি হয় অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে আমরা কি করব, ফার্স্টে লিখব আমরা স্যাড, দ্বিতীয়বারে আমরা লিখব অ্যান, অ্যাডিড, তৃতীয়বারে আমরা লিখব অলসো, অ্যাডিড বা ফার্দার, অ্যাডিড অ্যান্ড সো অন। বন্ধুরা তার মানে একটির সাথে একটির যেন সিকোয়েন্সের মিল থাকে। তারপরে যদি একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ফার্স্টে আমরা ব্যবহার করব টেন্স, যদি পাস্ট টেন্সে থাকি তাহলে আস্কড, তারপরে অলসো আস্কড, ফার্দার আস্কড, আমরা একটার পরে একটা ব্যবহার করব। তো বন্ধুরা তারপরে ইয়েস, তো ইয়েস এই শব্দটা প্রায় প্রতিটি প্যাসেজ ন্যারেশনেই আমরা পাই। ইয়েস থাকলে পরে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যদি পাস্ট টেন্সে হয়, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো, ইয়েসের মতনই রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তো বন্ধুরা যদি শপথ থাকে, যেমন ভালোবাসার দিব্যি, তোমার ছাড়া আমি বাঁচব না, বাই লাভ, এইরকমই বাই গড, বাই হ্যাভেন, যদি শপথমূলক থাকে তাহলে আমরা স্টার্ট করব সোয়ারিং বাই গড, বাই লাভ বা যার নামে আমি শপথ নেব সেটি। তারপরে ইউসি লাস্ট ওয়ান, সবচাইতে আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ কথা বন্ধুরা, রিপোর্টেড স্পিচটি, যে বাক্যেই থাকুক না কেন তোমাকে কিন্তু অ্যাসার্টিভ বাক্যেই রূপান্তর করতে হবে। তার মানে অ্যাসার্টিভ বাক্য যদি তুমি রূপান্তর করতে পারো তাহলেই কিন্তু হবে তোমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু এই রকম ভাষা ব্যবহার করি। আসলে ন্যারেশন মানে একটি বিশাল ট্রান্সফরমেশন, অর্থাৎ তুমি সব ধরনের সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে পারো তাহলে ইউ আর
বস। আর অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। বন্ধুরা, যত কথাই বলি, যত গানই গাই, সুর যদি উঠাতে না পারি কোনো লাভই হবে না। গানের জন্য চাই সুন্দর সুর। তার মানে যত নিয়মিত তুমি শেখো ভাই, তোমার এক্সাম্পলে যদি না যাই, সব কিছুই নাথিং। চলো যাই এখন একটি প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল ইউ সে। ফার্স্ট আমরা এই এক্সাম্পলের অর্থটা জানার চেষ্টা করব। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, হিজ হ্যাড স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তুমি কিছুটা দেখতে আমার মায়ের মতো, বিশেষ করে যখন তুমি অন্ধকারে আগুনের পাশে থাকো। ইউ সি এ টোন। নেক্সট, বাট ইউ আর অনলি ফর জেরি হোয়েন ইউ কেম হিয়ার। কিন্তু জেরি, তোমার বয়স তো ছিল মাত্র 4 বছর যখন তুমি এখানে এসেছিলে। ইউ হ্যাভ রিমেম্বার হাউ শি লুকড অল দিস ইয়ার। তুমি ইউ সে ইউ হ্যাভ রিমেম্বার হাউ শি লুক, তুমি স্মরণ করতে পারো সে কেমন দেখাচ্ছিল অল দিস ইয়ার, এত বছর ধরে। মাই মাদার লিভ ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে বাস করে। হি সেইড, সে বলল। তো বন্ধুরা, এই প্যাসেজটা যদি আমরা দেখি, অর্থাৎ মূল গল্পটা যদি তোমাদের জানা থাকে তাহলে ওকে, আর যদি না জানা থাকে অল্প ছোট্ট একটু গল্প করি। আমরা জানি ওয়ার্ল্ড ফেমাস শর্ট স্টোরি রাইটার মধ্যে একজনের নাম মার্জরি কিনান রোলিংস। তার মাদার ইন ম্যানভিল এই ছোট্ট গল্প থেকে নেওয়া। এখানে আমরা জানি জেরি নামের একটি 12 বছরের ছেলে কীভাবে একটির পর একটি মিথ্যা কথা বলে রাইটারকে সারপ্রাইজ করছে, রাইটারকে বিগউইল করছে। তার মানে এখানেও জাস্ট একই দৃশ্য। একটা দিন সন্ধ্যার পর রাইটার রান্না করছে, এই সময় ছেলেটি রাইটারের পাশে বসে বলছে, তুমি কিছুটা দেখতে আমার মায়ের মতো, বিশেষ করে যখন তুমি অন্ধকারে আগুনের পাশে থাকো। লেখিকা তাকে উত্তরে বলছে, বাট ইউ আর অনলি ফর জেরি হোয়েন ইউ কেম হিয়ার। কিন্তু জেরি, তোমার বয়স তো মাত্র 4 বছর ছিল যখন তুমি এখানে আসছো। ইউ হ্যাভ রিমেম্বার হাউ শি লুকড অল দিস ইয়ার। এত বছর ধরে কীভাবে তুমি তাকে স্মরণে রেখেছো। মাই মাদার লিভ ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে বাস করে। তার মানে এখানেও জেরি একটা মিথ্যার আশ্রয় নিছে, তার মা নেই, তবু সে বলছে আমার মা ম্যানভিলে বাস করে। বন্ধুরা, এখন যদি এইটা আমরা ইনডিরেক্ট ন্যারেশনে যাই তাহলে কি করব? সবার আগে আমাদের স্পিকার এবং লিসনার নির্ণয় করতে হবে। হু ইজ স্পিকার হিয়ার? অবশ্যই যে ফার্স্ট কথা বলে সে জেরি। দেখো তো বন্ধুরা, জেরি কত নিশ্চয়ই প্যাসেজের মাঝখানে ছিল, আমাদের ফার্স্টে নিতেই হবে। তারপরে ইউসি সেইড, যেহেতু অবজেক্ট আছে, তো দি অথার্স বা রাইটার্স ইউসি কোথাও এই বাক্যের মধ্যে নেই। আমাদেরকে প্যাসেজের অর্থ অনুসারে খুঁজে বের করতে হবে। তাহলে হি টোল দ্য অথারেস দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা দ্যাট ব্যবহার করব। আর তোমরা মনে হয় জানো, যদি অবজেক্ট থাকে টোল ব্যবহার করাই উত্তম। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আমরা পাস্ট টেন্সে করব। তারপরে সাধারণ নিয়ম অনুসারে আমরা পরিবর্তন করব। এখানে ইউ লুক, ইউ সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন যদি হয় আমরা জানি সবসময় ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অর্থাৎ ইউ দ্বারা এখানে বোঝাচ্ছে আমাদের লেখিকাকে, অর্থাৎ সি। তারপরে টেন্স ইউ সি ছিল প্রেজেন্ট টেন্স, আমরা পরিবর্তন করে পাবো পাস্ট টেন্স, বা পরিবর্তন করে আমরা করব পাস্ট টেন্স। তারপরে
এ লিটল বিট কোনো পরিবর্তন নেই, যেহেতু এটার ভিতর কোনো পরিবর্তনের এলিমেন্টগুলো আমাদের দরকার নেই। তারপরে মাই মাদার বলতে বোঝাচ্ছে জেরির মা, যার ফলে জেরি আমরা মনে হয় জানি, আমি একটু ভুল করেছি, জেরি আসলে ছেলে, যার ফলে এখানে হবে হিজ মাদার। স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফেয়ার, আর কোনো পরিবর্তন নেই। তার মানে জেরির ফার্স্টগুলো শেষ হয়ে গেল। এখন প্রশ্ন জাগে যে স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফেয়ার, এই অংশটুকু অর্থ ঠিক রাখার জন্য আগে কিন্তু বলেছি আমরা ফার্স্ট সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করে দেব, কারণ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রশ্ন জাগে যে ইনভার্টেড কমার পরে তো আমরা জানি ক্যাপিটালে হয়, এখানে স্মলে কেন? আসলে মূল বইয়ের ভিতর আমি পড়ানোর আগে সম্পূর্ণ গল্পটা পড়েছি, ওখানে এক্স্যাক্টলি এই শব্দটাই আছে। তো স্পেশাল আর স্পেশালের ভিতর যে পার্থক্য আমরা এই সম্পর্কে পরবর্তী পর্যায়ে একটা ভিডিও দেব। তো বন্ধুরা এখন যাই আমাদের নেক্সট এক্সাম্পল। ইউ সি, বাট ইউ আর অনলি ফর জেরি ওয়েন ইউ কেম হিয়ার। এই অংশটুকু কিন্তু রাইটারের, যাকে আমরা বলেছি অথারিসের বা লেখিকার, এখন লেখিকার পালা। তো এবার সি, ইউ সি, সি টোল, আমি সব জায়গায় ভুল করেছি, সি টোল হিম হবে, আমি সরি, আসলে জেরি আমরা মেয়ে হিসাবে ধরছি। সি টোল হিম দ্যাট, সে তাকে বলল যে, হি, এখানে আমার অবশ্য ঠিক করা হয়েছে, আসলে এখানে ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে? জেরিকে। আর জেরির জন্য যেহেতু সে ইউসি, ইউ সেকেন্ড পার্সন যদি হয় তাহলে আমরা জানি অবজেক্টকে অনুসরণ করে, তাহলে অবজেক্ট এখানে কে? হিম, যার ফলে আমরা হি পেয়েছি। তারপরে ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে, যার ফলে আমরা লিখব হ্যাড বিন অনলি ফোর। আচ্ছা, এই পর্যন্ত আমাদের চেঞ্জ হয়ে গেল। তারপর হোয়েন ইউ কেম হিয়ার, ইউ সি পাস্ট সিম্পল টেন্স, আর ইউ দ্বারা আমরা মনে হয় জানি আবার জেরিকেই নির্দেশ করছে, যার ফলে হি হবে। হোয়েন হি কেম পাস্ট সিম্পল হবে পাস্ট পারফেক্ট। আর আমরা জানি নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে, যার ফলে ছিল হিয়ার হয়ে যাবে দেয়ার, আর কাম আসো নিকটে হয়ে যাবে দূরে তুমি চলে যাও, গন, হি হ্যাড গন দেয়ার। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত পরিবর্তনটা হয়ে গেল। ইউ হ্যাভ রিমেম্বার হাউ শি লুকড অল দিস ইয়ার, ইউ সি। যদি অ্যাসার্টিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সারপ্রাইজ বোঝায়। ফর এক্সাম্পল, ইউ নো মাই নেম, আর বিস্ময় যদি প্রকাশ করে তাহলে আমরা কী লিখব? বিং, ইউ সি, বিং সারপ্রাইজড। কে সারপ্রাইজ হচ্ছে? লেখিকা, যার ফলে সি। প্রশ্নবোধক চিহ্নের জন্য রিপোর্টিং ভার্ব আস্কড, হিম জেরিকে। আর যেহেতু এটা কাজ করছে আমাদের অ্যাসার্টিভ স্টেটমেন্টের কোশ্চেন হিসাবে, লিঙ্কার হিসাবে আমরা ব্যবহার করব ইফ বা ওয়েদার। এবার ইউ সি, ইউ হ্যাভ, ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে? জেরিকে, যার ফলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে আছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে অটোমেটিকলি তোমরা জানো পাস্ট পারফেক্ট হবে, যার ফলে হ্যাড রিমেম্বারেড, এখানে ছিল ইউ হ্যাভ রিমেম্বারেড পরিবর্তিত রূপ, আর হি হ্যাড রিমেম্বারেড। তারপরে ছিল আমাদের একটি কনজাংশন হাউ, আমরা হাউ ব্যবহার করব। তারপরে শি লুকড, আসলে থার্ড পারসন যদি হয় আমরা জানি পরিবর্তন হবেই না, আর শি বলতে বোঝাচ্ছে কিন্তু জেরির মাকে। তো কথা যেহেতু থার্ড পারসনের কোনো পরিবর্তনই হয় না, আমরাও এখানে পরিবর্তন করিনি। ইউ লুকড
পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি হয় আমরা জানি পাস্ট পারফেক্টে আমরা নিয়ে যাব, যার ফলে হবে শি হ্যাড লুকড অল। ইউ সি আমরা জানি দিস নিকটবর্তী শব্দ, এটা একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। যদি যদি দিস হয় হবে দোস, ইউ সি দোস ইয়ার্স। এখন আমরা লাস্ট সেন্টেন্সটা আমরা দেখব। মাই মাদার লিভ ইন ম্যানভিল, হি সেড, সে বলল আমার মা ম্যানভিলে বাস করে। আমাদের প্রোটাগনিস্ট বা জেরি বিশাল একটি মিথ্যে কথা আবার রাইটার কাছে তুলে ধরছে যে আমার মা ম্যানভিলে বাস করে। আমরা জানি জেরির মা কিন্তু বেঁচে নেই। মানে আগের লাইনটা যদি দেখি, রাইটার কিন্তু বলছে যে এত বছর যাবৎ 12 বছর ধরে তুমি কিভাবে তাকে স্মরণ রেখেছ, আর তার উত্তরে বলছে মাই মাদার লিভ ইন ম্যানভিল। তো বন্ধুরা, যখনই হি সেইড থাকে, যেহেতু জেরির আগেও কিন্তু স্টেটমেন্ট ছিল, যার ফলে আমরা যদি ব্যবহার করি হি রিপ্লাইড, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আসলে হি রিপ্লাইড, তারপরে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করব। মাই মাদার মানে কার মা, ইউ সে হিজ মাদার মানে জেরির মা। তারপরে প্রেজেন্ট টেন্স যদি থাকে আমরা জানি আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট করতে হবে প্রেজেন্ট টেন্সকে। তারপরে যার ফলে হবে হিজ মাদার লিভড ইন ম্যানভিল, ম্যানভিল একটা জায়গার নাম। তাহলে কি হবে হি রিপ্লাইড দ্যাট হিজ মাদার লিভড ইন ম্যানভিল, সে জবাব দিল তার মা ম্যানভিলে বাস করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্যাসেজ ন্যারেশন। আসলে আবার বলি, প্যাসেজ ন্যারেশন তার পক্ষেই সুন্দর হবে যে মূল প্যাসেজের অর্থাৎ ডিরেক্ট যে ন্যারেশন থাকে তার অর্থটা যদি সে সুন্দরভাবে কম্প্রেহেন্ড করতে পারে বা উপলব্ধি করতে পারে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা একটু লাইক আশা করি, তারপরে একটু বেশি ভালো হলে পরে কমেন্ট আর শেয়ারের কথা হয়তো বলবো না, এই জন্য আমার ভিডিওটা অত সুন্দর হয়নি। আর তোমরা যদি সত্যি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো, তোমাদের জন্য আমার থাকবে দোয়া বা আশীর্বাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।